অনুব্রত মণ্ডল যা করেছে একদিকে ঠিকই আছে, পুলিশ যেরকম কাজ করবে সেরকমই ডিজার্ভ করবে। এই আমার চরিত্র আমি বদলাতে পারবো না। কেউ ইট মারলে আমি চুপ করে বসে দাঁত কেলাতে পারবো না। আমি স্পষ্ট তো বলছি, কেউ যদি ইট মারে আমি পাটকেল নিয়ে রেডি। বক্তৃতা লিখেছে, যে করেছে আমার মনে হয় কাউকে ধরে বেঁধে লিখিয়েছে, আর এটা বক্তৃতা হয়েছে, ওটা এফআইআর হয়নি। আমার বিরুদ্ধে এফআইআর একটু দেখতে সুন্দর ভালোভাবে হবে, দেখতেও তো ভালো লাগে। আমি এখনো অব্দি টু শব্দও করিনি, কেন আমার এগুলো বদারেশ্বরের বাইরে। আমি জানি যে আমার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তদের। ওতে বললাম উড়ে যাবে। কে ভয় পায়, কাকে ভয় পায়? পুলিশের একজন আইসিকে, একজন থানার একজন ইন্সপেক্টর ইনচার্জকে এই ধরনের কথাবার্তা বলা, এটা তো প্রশাসন যে কতটা নগ্ন হয়ে গেছে এটা তা স্পষ্ট করে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবন সম্পর্কে কটূক্তি করা বা কথা বলার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই নেই। ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনাকে আমি আগে থেকে কোশ্চেন পেপার বলে দিলাম যে আপনার এই কোশ্চেন পেপারে এই আসতে চলেছে। আমি দীপক ঘোষের বইগুলো নিয়েই বসবো, আপনাকে ওই বইগুলো নিয়েই প্রশ্ন করবো। আপনার হিম্মত থাকলে জনতার সামনে উত্তর দিন। সারাদিন কোথা থেকে কার পয়সা খাবো, কার থেকে ভাগ মেরে খাবো, এই সমস্ত চিন্তা করলে কি আর বইপত্র নিয়ে কালচার করা যায়? আর ওদের পক্ষে ওটা বোঝাও অসম্ভব আছে। দিলীপ ঘোষের ওটা, দীপক ঘোষের ওটা ইংরেজিতে লেখা আছে, ওদের পক্ষে বুঝতে অসুবিধা হবে। চর্বি কী করে কমাতে হয় সেই দিকটা আমরা নজর রাখছি। কৌস্তবদা, দেখা যাচ্ছে দীপক ঘোষের লেখা বই নিয়ে আপনি মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে বইটির প্রতি মানুষের জানার ইচ্ছে শক্তি এবং কোথাও গিয়ে ব্র্যান্ড প্রমোশন হয়ে গেল। ব্র্যান্ড প্রমোশন বলবো না, কারণ এর আগেই দীপক ঘোষের বই নিয়ে আমার গ্রেপ্তারির সময়তেও এটা একটা তুমুল উন্মাদনা ছিল। পশ্চিমবঙ্গের মোটামুটি যদি 11 কোটি জনসংখ্যা হয়, মোটামুটি 1 কোটি মানুষ সেই সময়তেই পিডিএফটা সার্কুলেশনে বইটা পড়েছে। তো সেই জিনিসটা মোটামুটি আবার শুরু হলো, এটা বলতে পারি। এই পোস্ট করার পর থেকে এটা তীব্র ছিল, আরও এর তীব্রতাটা বেড়ে গেল কালকে এফআইআর করার পর থেকে। ছেলেরা যারা ব্যাক অফিসে এটা সার্কুলেটটা করছে মেনলি, তারা পাগল হয়ে যাচ্ছে সার্কুলেট করতে করতে, তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে পুলিশের তরফ থেকে আপনার বিরুদ্ধে আগেও এফআইআর করা হয়েছে, বাড়িতে এসে হেনস্থা করা আপনাকে, কিন্তু দেখা যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি যে ভাষায় বোলপুরে যে আইসি তাকে কথা বললেন, সেক্ষেত্রে পুলিশ খুব ধৈর্যের সাথে তাকে নোটিশ প্রথম দিতে এলেন। তিনি আজকে হাজির হলেন না, তাকে আবার রবিবার পর্যন্ত সময় দেওয়া হলো। না, আমি তো তৃণমূল করি না, ও তো তৃণমূল করে, তফাৎটা এই জায়গাটাতে। আমি গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করি না, ও করে, তফাৎটা এই জায়গাটাতে। ওর মাথায় অক্সিজেন কম যায়, আমার মাথায় অক্সিজেন কম যায় না, এই জায়গাটাই তফাৎ। তো এই কারণগুলো আলাদা আলাদা ডিস্টিংটিভ ফিচার্স আছে বলে ওর ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে আরেক রকম। আমি বিষয়টাকে এইভাবেই দেখি। বা ধরো আমি তো কোনো থানার আইসিকে বলি না যে তোর বউকে আমার কাছে রাত্রিবেলায় নিয়ে আয়। তো এই জন্য তফাৎটা আছে, তফাৎটা আছে বলেই হয়তো আমার প্রতি একরকম, ওর প্রতি একরকম। আমি বিন্দুমাত্র এই নিয়ে চিন্তিত নই। আমার কাছে এই এফআইআর হওয়ার সাথে সাথে আমার বহু লোক ফোন করে, তৃণমূলের লোকজন, কেউ হুমকি দিচ্ছে, কেউ এ করছে, আমার বিরুদ্ধে ফেসবুক পোস্ট বেরোচ্ছে, এ করছে, হচ্ছে, এটা কাল থেকে অনেক হচ্ছে। আমি এখনো অব্দি টু শব্দও করিনি, কেন আমার এগুলো বদারেশ্বরের বাইরে। আমি জানি যে আমার কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তদের, কেন আমি সত্যের পথে চলছি এবং আমি সেখানে একদম অবিচল। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত জীবন সম্পর্কে কটূক্তি করা বা কথা বলার আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই নেই। আমি যেটা করেছি সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করলেন, আমি তার পরিপ্রেক্ষিতে দীপক ঘোষের লেখা একটি বই, তার চ্যাপ্টার নাম্বার 7-এ একটা চিঠি আছে। সেই চিঠিটা মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা, 30শে এপ্রিল 2012। দীপকবাবু মারা যাওয়ার বেশ কয়েকদিন আগেও দীপকবাবুর সাথে আমার কথা হতো, আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল। মানে সপ্তাহে 2-3 দিন আমরা ফোনে গল্প করতাম, কথা হতো, একবার যেতাম, ও দেখা হতো। যখন উনি এই হরিণঘাটার এদিকে থাকতেন, ওখানে গেছি অনেকবার। কলকাতার বাড়িটায় কোনো দিন যাওয়া হয়নি, তো বলতেন উনি আসার জন্য। একবারে যখন উনি মারা গেলেন সেই সময়তেই গেলাম কানুন গোপার্কের বাড়িটাতে। তো যাই হোক, আমি দীপকবাবুর সাথে কথা হতো, উনি বলতেন যে এরকম এই 30শে এপ্রিল 2012 জিজ্ঞেস করতাম, আমি চিঠিটা রিপ্লাই দিয়েছিল বলে মাথা খারাপ, কোনো দিন দেয়? আজ অব্দি তো দিল না। তো আমি সেই প্রশ্নটাই করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যান্সারসগুলো আছে, তো উনি সৎসাহস থাকলে উত্তরগুলো দেবেন। তো এটার মধ্যে আমি জানি না আমার বিরুদ্ধে যে সেকশনটা এনেছে, স্প্রেডিং ফলস ইনফরমেশন বা রিউমার, কোথা থেকে ফলস ইনফরমেশন বা যে মহিলা আপনার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় এফআইআর করেছে তাকে ও তো না, আমি চিনি না কে কোথা থেকে করেছে। বক্তৃতা লিখেছে, যে করেছে আমার মনে হয় কাউকে ধরে বেঁধে লিখিয়েছে, আর এটা বক্তৃতা হয়েছে, ওটা এফআইআর হয়নি।
এর থেকে যে আমাকে বলতো আমি গুছিয়ে লিখে দিতাম আমার বিরুদ্ধে এফআইআর, আমাকে বলতে পারতো যে আপনার বিরুদ্ধে একটা এফআইআর করতে চাই, একটু ভালো করে লিখে দিন, তো আমি লিখে দিতাম। এই যে আমার বিরুদ্ধে এফআইআর একটু দেখতে সুন্দর ভালোভাবে হবে, দেখতেও তো ভালো লাগে, সেটা নিয়ে লড়তেও তো মজা হবে। কি করেছি কিন্তু বলছে কোর্টে এরমভাবে উড়ে যাবে, উড়ে যাবে। কৌস্তব বাগচি ভয় পেয়েছে এফআইআর? এতে বললাম উড়ে যাবে। কে ভয় পায়, কাকে ভয় পায়? মারবেও ওপরওয়ালা, বাঁচিয়েও রেখেছে ওপরওয়ালা, এর মধ্যেখানে আবার কাকে ভয় পাবো? উইলিয়াম শেক্সপিয়ার আমার খুব প্রিয় একজন লেখক, এবং উনি জুলিয়াস সিজারে এক জায়গায় বলছেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইম বিফোর দেয়ার ডেথ বাট ভ্যালিয়েন্ট নেভার টেস্ট দেয়ার ডেথ বাট ওয়ান্স। ঠিক আছে, মরতে তো সবাইকে একদিন না একদিন হবেই, কিন্তু এদের ভয় পাবো কেন? এদের উন্মোচন করে দিয়ে যাই। দীপক ঘোষের বইটা নিয়ে মানুষের যা কৌতূহল আমি দেখছি, তাতে করে আমার মনে হয় 2026-এর আগে পশ্চিমবঙ্গের বাচ্চা থেকে বুড়ো সবাই মোটামুটি দীপক ঘোষ সম্পর্কে জেনে যাবে। দীপক ঘোষের প্রশ্নগুলো তারা সম্পর্কে ওয়াকিবহাল হবে, তাদেরও মনে প্রশ্ন জাগবে। দীপক ঘোষের বইতে যে প্রশ্নগুলো উনি করেছিলেন, রঞ্জিত ঘোষের সাথে ওনার বিবাহ হয়েছিল কিনা, রঞ্জিত ঘোষের বিবাহ যে রেজিস্ট্রেশন হয়েছিল তার যে সাক্ষী, তিনি মারা গেছেন কিনা, এই ধরনের কিছু কিছু প্রশ্ন। বা ধরুন একটি ডাক্তার দম্পতির নার্সিংহোমে ওনার অ্যাবর্শন হয়েছিল কিনা। আমার কথা নয় কিন্তু, এগুলো আবার কেউ ভাববেন না যে আমি বলছি, আমার পক্ষে জানাই সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি যেই সময়কালের কথা বলা হচ্ছে, সেই সময়টা, বা মমতা বন্দ্যোপাধ্যায় যেই সময় জিনিসগুলো হয়েছে বলে এ ধরনের কথাবার্তা, আমি তো পৃথিবীর আলোই দেখিনি তখনও। আমার পক্ষে এগুলো জানা সম্ভব না, আমি জানিও না। আমি সরল সাদাসিধা মনে দীপক ঘোষের এই প্রশ্নগুলোকে মানুষের কাছে মানুষের কাছে তুলে ধরছি। দীপকবাবু মমতা ব্যানার্জিকে এই প্রশ্নগুলো করেছিল, আজ অবধি তার কোনো উত্তর মমতা ব্যানার্জি দেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যদি আপনার ব্যক্তিগতভাবে সাক্ষাৎ হয় সামনাসামনি, তাহলে কি এই কৌতূহল ভরা প্রশ্নগুলো রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে? না, ডিপেন্ড করছেন উনি কী আবহে বিষয়গুলোকে রাখতে চাইবেন। প্রশ্নগুলো তো অলরেডি করলামই, বারবার তো এক কথা বললে হবে না সব জায়গাতে। এখন ধরো ব্যক্তিগত স্তরে এখন কথার কথা বলছি, প্রসঙ্গ তুমি যখন তুললে আমি তোমাকে এটা বলি, বুদ্ধবাবু যখন মারা গেছিল, হসপিটালে যখন ভর্তি বেলভিউতে, আমি দেখতে গেছিলাম। এবারে আমি যখন ঢুকেছি তখন ওই সিপিএমের তখন রবীনবাবুরা ছিলেন, বিমানবাবুও তার ঠিক আগে পরে এসেছেন, বেরিয়েছেন, ফরওয়ার্ড ব্লকের নরেন্দা এরা সবাই ছিলেন, আর সিপিএমের নেতা কৌস্তব চ্যাটার্জি উনিও ছিলেন। তো হঠাৎ শুনলাম যে সিএম আসবে, তো আমি তখন বেরোনোর মুখে আর কি, তা বেরোতে পারলাম না, সিএম ঢুকবে যেহেতু সিকিউরিটির ব্যাপার থাকে। তো আমি ওয়াশরুম গেছিলাম, ওয়াশরুম থেকে বেরোচ্ছি আর সিএম একদম সামনাসামনি। তো সেইখানে তো সৌহার্দ্যের সুলভ হাত জোর করে নমস্কার করে কেমন আছেন, ভালো আছেন, তখনও কিন্তু আমার মাথাটা কামানো, এবং ওটা উনি ভালো করে জানেন যে এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে সৌজন্য, সভ্যতা, ভদ্রতা, উনি হাত জোর করে নমস্কার করেছেন, আমি করেছি। কিন্তু তার ঠিক পরেই শুনলাম উনি নিচে নেমে বলেছেন বুদ্ধবাবু হাত নেড়েছে। এটা সর্বৈবরা মিথ্যা কথা। আমি কিন্তু এই সৌজন্যতাটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথাটাকে হজম করব না। উনি নমস্কার করলেন, আমি নমস্কার করলাম, দ্যাটস ইট। কিন্তু এর বাইরে ওনার মিথ্যাচারের বিরুদ্ধে, ওনার অত্যাচারের বিরুদ্ধে, ওনার এই রাজ্যকে এই একটা রসাতলে পাঠিয়ে দিচ্ছে, এই জায়গা থেকে রাজ্যকে বার করে আনার তাগিদে কোনোভাবে আই এম নট গোয়িং টু গেট বক ডাউন। তখন ওই বলেছে যে বুদ্ধবাবু হাত নেড়েছে, আমি নিচে নেমে প্রেস কনফারেন্স করে বলেছিলাম সর্বভাবে মিথ্যে কথা বলেছে। বুদ্ধবাবু হাত নেওয়ার মতন অবস্থাতেই হাত নেড়ে দিল। আমার তখন কংগ্রেসের আমাদের অনেক নেতারা বললো না, এটা তোমার এইভাবে বলা ঠিক হয়, প্রেস করেছি বলেছে, মিথ্যে কথা বলেছে। সিপিএমেরও কয়েকজন একটু অসন্তুষ্ট হয়েছে, না কেন এরকম বলতে গেলে, নিচে নেমে উনি তো দেখতে এসেছিলেন, হাত ফাত নেড়েছে বলেছে, যাই হোক ওটাকে নিয়ে তোমার রিয়াক্ট করা উচিত ছিল না। এলাম মিথ্যে কথা বলছে, ছেড়ে দেবো? বুদ্ধবাবু হাত নাড়ার মতন অবস্থাতেই নেই, তখন কমপ্লিটলি একদম শায়িত। তো যাই হোক, এই পরিস্থিতি আমি বলছি যে এই ঘটনাগুলো আছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজিকে বলছেন না যে মোকাবিলায় বসতে প্রশ্ন উত্তর করবে, আমারও ব্যক্তিগত ইচ্ছা মমতা ব্যানার্জির সাথে সামনাসামনি বসে প্রশ্নগুলো ওনাকে করা। আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, ওনাকে আমি আগে থেকে কোশ্চেন পেপার বলে দিলাম যে আপনার এই কোশ্চেন পেপারে এই আসতে চলেছে, আমি দীপক ঘোষের বইগুলো নিয়েই বসবো, আপনাকে ওই বইগুলো নিয়েই প্রশ্ন করবো, আপনার হিম্মত থাকলে জনতার সামনে উত্তর দিন না।
মমতা বন্দ্যোপাধ্যায়কে দীপক ঘোষের বইতে লেখা প্রশ্নগুলো করাতে আপনার বিরুদ্ধে ফায়ার করা হলো। নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও তো অকথ্য ভাষায় অনেক কিছু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিরুদ্ধে কেস করবেন আপনি, ফায়ার করবেন? দেখুন, এই নিয়ে দলীয় স্তরে আমাদের আলোচনা চলছে, আমরা এটা নিয়ে সিদ্ধান্ত নেব খুব শীঘ্রই। আচ্ছা, এই দীপক ঘোষের বইতে লেখা যা যা লেখা রয়েছে, কারণ আমি এখানে একটা জিনিস বলি, মোদিজি না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত অসহিষ্ণু নন। মোদিজি এই ধরনের কেউ কিছু বললো টললো তাকে, এটা দলীয় স্তরে আমি এটা তখনই করতে চেয়েছিলাম, পার্টির তরফে বলা হয় যে একটু আমরা কথাবার্তা বলে তারপরে, কারণ আমরা বা ভারতীয় জনতা পার্টির যে সংস্কৃতি সেটা এরকম নয়। এবং আমি যে এটা করেছি এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত দায়, এটা কোনো দলের দায় না। দলের আমাকে এটা কেউ করতেও বলেনি, আমাকে দলে এটাকে নিয়ে কেউ মানে প্রশ্রয় দেয়। কিন্তু হ্যাঁ ভাই, আমার চরিত্র আমি বদলাতে পারবো না। কেউ ইট মারলে আমি চুপ করে বসে দাঁত কেলাতে পারবো না। আমি স্পষ্ট তো বলছি, কেউ যদি ইট মারে আমি পাটকেল নিয়ে রেডি, তাতে যা হয়। সেই দীপক ঘোষের লেখা বইতে যে যে প্রশ্ন আছে যে বারবার আপনি করেছেন, তৃণমূলের যে সৈনিক বলে যারা দাবি করেন, তৃণমূলের যে কর্মী, তারা কিন্তু একদম বিশ্বাসই করছেন না যে এই ধরনের কিছু হয়েছে। তাহলে বিশ্বাস করতে কে মাথার দিব্যি দিয়েছে? আর বিশ্বাস করবে তখনই যখন বইপত্র পড়বে। সারাদিন কোথা থেকে কার পয়সা খাবো, কার থেকে ভাগ মেরে খাবো, এই সমস্ত চিন্তা করলে কি আর বইপত্র নিয়ে কালচার করা যায়? আর ওদের পক্ষে ওটা বোঝাও অসম্ভব আছে। দিলীপ ঘোষের ওটা, দীপক ঘোষের ওটা ইংরেজিতে লেখা আছে, ওদের পক্ষে বুঝতে অসুবিধা হবে। অশিক্ষিত সব লোকজন কি করে বুঝবে? দীপক ঘোষের লেখা বই কি কৌস্তব বাগচি বাংলায় ট্রান্সলেট করবে, অনুবাদন করবে? না, ওই চিঠিটার কথা বলছি। দীপক ঘোষের দুটো বাংলা ইংলিশ দুটোই আছে। ইংরেজিতে দি গড ইজ দ্যাট ফেল্ড, আর বাংলাতে হচ্ছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি। তো এই দুটোই আছে, পড়ুক না, পড়ে জানুক না। আমার বিপরীত মতবাদ থাকতে পারে, কিন্তু আমি তার সম্পর্কে পড়বো না, জানবো না। আমি যখন কংগ্রেস রাজনীতি করেছি তখন আমি বামপন্থীদের পড়াশোনা, বামপন্থীদের বইপত্রও পড়েছি, আমি কার্ল মার্ক্সের লেখা বইও পড়েছি, আমি সংঘের বইও বিভিন্ন পড়েছি। সেই সময় আমি কংগ্রেসে থাকাকালীন অবস্থায় আমি জনসংঘের কিছু চিন্তাভাবনা ওরিয়েন্টেড মানুষজন তাদেরও বইপত্র পড়েছি। ডিটেলসে বলছি না, নাম নিলে অনেক সময় চলে যাবে। আচ্ছা, অনুব্রত মণ্ডল, তার বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তার যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, কিন্তু কোথাও গিয়ে ওনার জন্য কষ্ট হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বারবার বলেছে অনুব্রতকে কেষ্টকে একটু আগলে রাখা উচিত, ওর মাথা পর্যন্ত অক্সিজেন যায় না, এখন দল তাকে সাহায্য করছে না, এআই বলে চালাচ্ছে না এই কল রেকর্ডিংকে? না, এটার কারণ হচ্ছে এখন তো সম্পূর্ণ কন্ট্রোলটা কাজল শেখের হাতে। এখন কাজল শেখের হাতে কন্ট্রোল আছে বলেই, কাজল শেখের আশীর্বাদের হাত ওই আইসির মাথার উপরে আছে বলেই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে। নাহলে এই ঘটনা ঘটলে দেখতে আমরা জানতেও পারতাম না। আইসি রাত্রিবেলায় বউকে নিয়ে ঘরে দিয়ে আসতো, বলতো তোর বউকে কি সুন্দর দেখতে, বলতে এই নিন স্যার নিয়ে এসছি আপনার জন্য, যা পরিস্থিতি। তো এখন ওই কাজল শেখের এটা আছে বলেই এই জায়গাটাতে অনুব্রত মণ্ডলের অস্বস্তি হচ্ছে। কিন্তু আমি বলছি ওটা ওদের অন্তর্দলীয় ব্যাপার। পুলিশও মোটামুটি তৃণমূলের ক্যাডার হিসাবে পরিণত হয়েছে, প্রত্যেক কটা থানা তৃণমূলের পার্টি হয়েছে, এগুলো আমাদের কারো জানতে বাকি নেই। অনুব্রত মণ্ডলের অডিও রেকর্ডিংটার পরে বিষয়টা আরও প্রকাশ্যে চলে এলো। থানার আইসিকে বলছে তুই ওর লোক, বলছে না আমি কারোর লোক না। রাজীব কুমারকে ফোন করে এমনভাবে বলে যায়, রাজীব কুমার যেন ওর বাড়ির চাকর, ওর বাবার চাকর, ওর বাবা মাস গেলে মাইনে দিত। মনে হয় না যে উনি মানসিকভাবে অসুস্থ রয়েছেন, অক্সিজেন পৌঁছচ্ছে না মাথা পর্যন্ত, ওষুধ খাচ্ছে? অনেকটা ওই দিনকে ওর কথাবার্তা আমার মদন মিত্রের মতন শুনতে লাগছিল। সন্ধ্যাবেলার পরে মদন মিত্র যেরকম করে ওরকম করছিল। তো সেটা অন্য বিষয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, করতে পারেন, আমি এটা বলবো না, এটা নিয়ে তার ব্যক্তিগত ব্যাপার, সে করেছে। কিন্তু আমি বলছি পুলিশের একজন আইসিকে, একজন থানার একজন ইন্সপেক্টর ইনচার্জকে এই ধরনের কথাবার্তা বলা, এটা তো প্রশাসন যে কতটা নগ্ন হয়ে গেছে এটা তা স্পষ্ট করে দিল। তার বাড়ির মা বউয়ের দিকে চোখে চোখ রেখে কথা বলতে পারবে, মুখের দিকে তাকাতে পারবে, পাড়া দিয়ে হেঁটে যেতে পারবে? কিন্তু ছেলেরা প্যাক দেবে, এবারে রাস্তাঘাটে বেরোলে লোকেরা প্যাক দেবে যে বড় পুলিশ এসছে। ওর যদি থানায় অন্য কোনো আসামি থাকে ও তো প্যাক দেবে। এবারে ধরো ওরা ছিচকে চোর ধরে এনেছে কাউকে, ছিচকে চোর প্যাক দেবে। তা আমাকে এরকম বলছেন, আপনার বউকে আপনার মাকে নিয়ে বাপ্পান্ত করে ছাড়লো আপনাকে, আপনি তার বিরুদ্ধে কি করলেন? গোটা রাজ্যে পুলিশের বিরুদ্ধে ঠিক এটাই হবে। এখন আস্তে আস্তে পুলিশের উপরে, প্রশাসনের উপর লোকের ভয়টা উঠে গেছে। পুলিশকে লোকে তুচ্ছ তাচ্ছিল্যের মতন ব্যবহার করে। কিন্তু একজন পুলিশ যে সৎ সাহস দেখালেন কল রেকর্ডিংকে সামনে এনে, আরে ও এমন কোনো সাধু নয়। ওর আজকে মাথায় কাজল শেখের হাত আছে বলে এগুলো করছে। ও কাজল শেখের হাত না থাকলে আমি তোমাকে বলছি ওই হয়তো দেখা যেত তোর বউকে নিয়ে চলে যেত রাত্রিবেলায়।
কাকে বলতে পারে এই কথাগুলো যারা এই নিজেদের অন্তর্দলীয় ব্যাপারের মধ্যে ঢোকে? কোনো সিদ্ধারা সোজাওয়ালা যদি লোক থাকে তাকে এটা বলতে পারবে? হিম্মত হবে? সে বলবে ভাই আমি প্রশাসনের লোক, আপনার রাজনীতির সাথে আমার কোনো লেনা দেনা নেই। রাজীব কুমার, আমি তো চাই রাজীব কুমার এখন অবধি বলছেন না কেন ওকে রাত্রিবেলায় ফোন করেছিল কিনা। আর রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি, তার সাথে যেভাবে আচরণ করেছে, এটা করা যায় নাকি? আসলে এই রাজ্যে আমরা দেখেছি অতীতে এই রাজ্যের পুলিশের উচ্চপদস্থ পদাধিকারী ছিলেন রঞ্জিত পচনন্দা, ডিজি ছিলেন খুব সম্ভবত, ডিজি বা কমিশনার কিছু একটা ছিলেন কলকাতা পুলিশের, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। মমতা ব্যানার্জিকে বাড়িতে দেখা গেছে কালী পুজোতে রঞ্জিত কুমার পচনন্দাকে পাশে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওখানে ধূপধুনো দেখাচ্ছেন রঞ্জিত কুমার পচনন্দা। এত বড় রাস্কেলস এরা। পুলিশের উর্দি, পুলিশের ডিপার্টমেন্টটার কোনো সম্মান এরা রাখলো না। প্রশাসন এবং হচ্ছে গিয়ে দল দুটো মিলেমিশে একাকার করে দিল, এবং এটা সবটা এদের জন্য। তৃণমূলের মুখপাত্ররা চুপ রয়েছে কেন, কি বলবেন? সঞ্জীব ভট্টাচার্য বলছেন আমি শুনিনি। না, শুনবে না, শুনবে না। মহিলাদের সম্পর্কে বক্তব্যগুলো অন্য সময় বড় বড় ফেমিনিস্ট হয়ে যায়, এখন কোনো বক্তব্য নেই। ওই শুধু দায় সারাভাবে অবমাননাকর বক্তব্যের জন্য দায় নিচ্ছে না দল এইসব বলে একটা ওই সাজানো গোছানো একটা আছে, সেটা ছেড়ে দিয়ে যারা পোস্ট করে দিয়েছে। কিন্তু এই দায় ছাড়া পদক্ষেপ ছাড়া আর কি? ওকে তো এক্ষুনি উচিত, ও মনে হয় বোলপুর শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ফেয়ারম্যানও আছে, ও যা কিছু পদে আছে সব থেকে সমস্ত সরকারি পদে যদি যা কিছু থেকে থাকবে আবার তিহার জেলে পাঠাতে হবে। সময় বলছি তোমাকে, সমস্ত কিছু সরকারি পদ থেকে সরিয়ে টরিয়ে নিয়ে ওর সিকিউরিটি তুলে ওকে একদম মানে এক ঘরে করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো করবে না। আবার উল্টো দিকটা যদি তুমি দেখো না, অনুব্রত মণ্ডল যা করেছে একদিকে ঠিকই আছে, পুলিশ যেরকম কাজ করবে সেরকমই ডিজার্ভ করবে। এই পুলিশকেই তো পয়সা দিয়ে পুষেছে, মাস গেলে মাসওয়ারা টাকা পৌঁছে দিয়েছে, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, ইল্লিগাল ওই টোল টের টাকা সব। তো সেই পুলিশের সাথে চাকর বাকরের মতন ব্যবহার করবো না তো কার সাথে করবে? আর যেটা তুমি বললে তিহারের কথা, এটুকু তোমাকে বলতে পারি, ও যখন এসছিল ওখান থেকে বেরিয়ে এসছিল তিহার থেকে, অনেক চর্বি কমে গেছিলো, আবার এখন আস্তে আস্তে অনেক চর্বি বেড়ে গেছে। চর্বি কী করে কমাতে হয় সেই দিকটা আমরা নজর রাখছি। হয়তো শারীরিক অবস্থায় উন্নতি হচ্ছে। বললাম আমরা চর্বি শরীরের জন্য কখনো, আমারও প্রচণ্ড মেদ আছে, আমি জানি মেদ শরীরের পক্ষে একদম ভালো না, তবে আমার মেদটা তো হারামে খেয়ে আসা মেদ নয়, হারামে খেয়ে আসা মেদ জানি আমরা কি করে, ওটা আমরা নজর রাখছি। আমি খেতে ভালোবাসি তাই জন্য আমার শরীরে মেদ আছে, আর অনুব্রত মণ্ডল হারামের খেতে ভালোবাসে তাই তার মেদটার সাথে আমার মেদের একটু তফাৎ আছে। আমি বললাম ওর চর্বি কী করে কমাতে হয় সেই দিকটা আমরা নজর রাখছি। কৌস্তবদা, মুখ্যমন্ত্রী বললেন দম থাকলে কালকেই ভোট করার, 48 ঘন্টা হতে যায়, বিজেপির কি দম নেই ভোট করার? মুখ্যমন্ত্রীকে আমি বলছি আপনার যদি দম থাকে, এইগুলো তো অসাংবিধানিক কথাবার্তা বলে লাভ নেই। একটা টেনিয়রের আগে তো এইভাবে দুমদাম করে চাইলে সব কিছু তো নয়। তো আপনার যদি দম থাকে, আপনি যখন দমের প্রশ্ন করছেন, আপনি সময় তারিখ বলে দিন না, আমি আপনার সাথে বসতে চাই দীপক ঘোষের বৈঠকে। আগে আপনি দম দেখান, তারপরে না বিজেপির দম দেখান। আরেকটা প্রশ্ন রাখতে চাইছি, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন উত্তরপ্রদেশে বিজেপি নেতারা কি করছে, প্রকাশ্যে রাস্তায় ব্লু ফিল্ম বানাচ্ছে, এই প্রসঙ্গে কি বলবেন? আমি উত্তরপ্রদেশের কোনো নেতা রাস্তার মধ্যে ব্লু ফিল্ম বানিয়েছে বলে আমার জানা নেই। মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে বলেছেন। মুখ্যমন্ত্রী যদি ব্লু ফিল্ম দেখে থাকেন, মুখ্যমন্ত্রী বলবেন কোনটা কী ব্লু ফিল্ম আছে। এখন ওনার যদি ব্লু ফিল্ম দেখার স্বভাব থেকে তাকে বলতে পারবো না। এই বয়সে এসে এগুলো কেউ করে না, কিছু বাজে লাগে শুনতে। আর যদি এই ধরনের জিনিস কোনো কিছু থেকে থাকে, এটা নিন্দনীয়, এটা তো কোনোভাবে কেউ তো সমর্থন করবে না। এই কথাগুলো ওনার বলার কি আছে? ব্লু ফিল্ম হচ্ছে মুখ্যমন্ত্রী, আমি বলতে পারবো না মুখ্যমন্ত্রী এই বিষয়টার ভালো আলোকপাত করতে পারবেন। ব্লু ফিল্মের ব্যাপারে কথা বলতে গেলে ওর কিছু লোকজন আছে দলের মধ্যে যারা তাদের সান্নিধ্যে নিতে পারে, তার মধ্যে অনেকে আছে তারা এই বিষয়ে ভালো আলোকপাত করতে পারে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।